স্বামীকে সারপ্রাইজ দিতেই স্বামীর অফিসে চলে আসে মাইশা, কিন্তু এখানে এসে নিজেই সারপ্রাইজড হয়ে যাবে কখনো চিন্তাও করেনি। অফিসের গেট দিয়ে ঢুকতে যেতেই দেখতে পায় শিহাব ক্যান্টিনে একটা মেয়ের হাতে খাবার খাচ্ছে এবং মেয়েটাকেও খাইয়ে দিচ্ছে। খুনসুটি এবং দুজনের হাসি মাখা মুখ দেখেই বোঝা যাচ্ছে দুজনের মধ্যে গভীর কোনো সম্পর্ক আছে। পায়ের তলার মাটি যেন নড়ে ওঠে মাইশার, চোখ দুটো টলমলো করে ওঠে, বুকটা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। হাতে থাকা রিপোর্টগুলো পড়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছে। এক্ষুনি ঘুম ভেঙে যাবে এবং স্বপ্নও মিথ্যা হয়ে যাবে। চোখটা বন্ধ করে চোখটা খোলে, কিন্তু স্বপ্ন ভাঙে না, কারণ এটা তো স্বপ্ন নয়। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানে মাইশা। নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা মাত্র, নিজেকে বোঝানোর চেষ্টা করে মেয়েটা ওনার বোন, আর কিছুই না। ভালোবেসে বিয়ে করেছিল দুজন, বাবা এবং সৎ মায়ের মুখে চুনকালি মাখিয়ে বিয়ের দিন পালিয়েছিল শিহাবের হাত ধরে। সুখের সংসার গড়েছিল দুজনে, দুই পরিবারের এখনো তাদেরকে মেনে নেয়নি। তবে শিহাবের মা শিহাবের সাথে কথা বলে, কয়েকবার এসেছিল তাদের বাড়িতে। মহিলা মাইশাকে একটুও পছন্দ করে না। খাওয়ার এক পর্যায়ে শিহাবের নজর পড়ে মাইশার ওপর, চমকে ওঠে সে। এই সময়ে এইখানে মাইশাকে একদমই আশা করেনি। খানিকটা ভীতু হয়ে ওঠে শিহাবের মুখখানা। সে টিস্যু দ্বারা হাতটা মুছে এগিয়ে আসে মাইশার দিকে। মাইশার মুখখানা দেখে অস্বাভাবিক মনে হচ্ছে। তুমি এখানে? একটু হাসার চেষ্টা করে বলে শিহাব। মাইশা জবাব দেয় না, দুই গাল বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শিহাব হাত এগিয়ে মাইশাকে ধরতে যায়, দুই পা পিছিয়ে যায় মাইশা। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রিপোর্টগুলো তুলে নেয়। ততক্ষণে ইভা নামের মেয়েটা এগিয়ে আসে মাইশার সামনে, শিহাবের হাতটা জড়িয়ে ধরে। মাইশার দিকে তাকিয়ে এক গাল হেসে বলে, তুমি এখানে? মাইশা মাথা নিচু করে ফেলে। এসব দেখার মতো ধৈর্য তার নেই। বিয়ের পরে প্রতিটি মেয়ের অলংকার হচ্ছে তার স্বামী। সেই স্বামীর বাহু ধরে অন্য নারীকে সহ্য করার ক্ষমতা কোনো স্ত্রীরই হয়তো নেই। শিহাব ইভার থেকে হাতটা ছাড়িয়ে নেয়। মাইশা, এনি প্রবলেম? এখানে চলে আসলে যে? মাইশা দীর্ঘশ্বাস ফেলে শক্ত গলায় জিজ্ঞাসা করে, এই মেয়েটার সাথে তোমার এত কি সম্পর্ক? ইভা যেন এটারই অপেক্ষায় ছিল। সে ফট করেই বলে ওঠে, আমরা আসলে রিলেশনশিপে আছি, দুজন দুজনকে ভালোবাসি। আর একটা সেকেন্ডও দাঁড়ায় না মাইশা, কাঁদতে কাঁদতে চলে যায় এই জায়গা ছেড়ে। আগেই আন্দাজ করেছিল মাইশা গভীর রাত করে বাড়ি ফেরা, বা কখনো রাতে বাড়ি ফেরেই না। মাইশা জিজ্ঞাসা করলে শিহাব জবাব দেয়, অফিসের কাজ ছিল। কতদিন হয়ে গেল মাইশার সাথে বসে খাবার খায় না, ভালো করে দুটো কথা বলে না। মাইশা ভেবে নিয়েছিল হয়তো কাজের ব্যস্ততা, একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। দীর্ঘ 2 মাস যাবৎ মাইশা অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি, এইসব যেন লেগেই আছে। শিহাবকে বলেছিল, শিহাব হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলেছিল চেক আপ করিয়ে নিতে। অভিমানে মাইশা ডাক্তার দেখায়নি, কিন্তু আজকে আর টিকতে না পেরে ডাক্তারের কাছে যায় এবং জানতে পারে সে প্রেগনেন্ট। তার মধ্যে নতুন একটা প্রাণ বেড়ে উঠছে। খুশিতে কেঁদে ফেলেছিল মাইশা। সেই খুশিটা ভাগ করে নিতে এসেছিল শিহাবের সাথে দেখা করতে অফিসে, কিন্তু সবার কপালে তো আর সুখ সয় না। সেই দিনও গভীর রাতে বাড়ি ফেরে শিহাব। মাইশা আজকে আর ঘুমায়নি, ঘুম যেন তার উড়ে গেছে। দরজার কাছেই বসেছিল শিহাবের পথ চেয়ে। শিহাব বাড়িতে ঢুকতেই মাইশা প্রশ্ন ছুড়ে দেয়, আমাকে এইভাবে ঠকাতে পারলে তুমি? কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে মাইশার। এলোমেলো চুল, অগোছালো শাড়িটা, হাতে এবং মুখে আঁচড়ের দাগ। মাইশা খুব রেগে গেলে নিজেই নিজেকে আঘাত করে, এটা জানা শিহাবের। শিহাব হাত ঘড়িটা খুলতে খুলতে জবাব দেয়, ঠকালাম তো, কি করবে? চলে যাবে তো যাও না, কে আটকাচ্ছে তোমায়? আজকে যেন মাইশার অবাক হবারই দিন। সে অবাক হয়ে তাকিয়ে থাকে।
কাঁদতে যেন ভুলেই গেছে সে। তুমি ছাড়া আমার আর কেউ নেই শিহাব। কি করে পারলে আমার মতো এতিমের সাথে এত বড় প্রতারণা করতে? বলতে বলতে শিহাবের দিকে এগিয়ে আসে মাইশা। শিহাব বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। শার্টের বোতাম খুলতে খুলতে মাইশার দিকে ঘুরে বলে, আহ, ডিস্টার্ব করো না তো, বের হও রুম থেকে। মাইশা শিহাবের শার্টের কলারটা টেনে ধরে। ভয়ঙ্কর দেখাচ্ছে মাইশার মুখখানা। চিৎকার করে বলে ওঠে, বের হব না আমি। কি করবে তুমি? শিহাব ধাক্কা দিয়ে মাইশাকে নিজের থেকে ছাড়িয়ে দেয়। তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় মাইশা। ব্যথা পায় পায়ে। ব্যথাটাকে পাত্তা না দিয়েই বলে ওঠে, তোমার মা তোমাকে এইসব বলতে বলেছে, তাই না? বিয়াদব মহিলা, ছেলের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে, নোংরা মহিলা কোথাকার। শিহাবের শরীরের সর্বশক্তি দিয়ে লাথি মারে মাইশার পেটে। দেওয়ালের মাথা লেগে যায়। পেটে হাত দিয়ে ব্যথায় কোকিয়ে ওঠে মাইশা, যেন দমটা বন্ধ হয়ে আসছে। দুনিয়া যেন থমকে যাচ্ছে। আমার মাকে নিয়ে আর একটা কথাও তুই বলবি না, চিৎকার করে বলে ওঠে শিহাব। মাইশা চুপ থাকে না, কথা তাকে বলতেই হবে। এভাবে আর কতদিন? দুই হাতে পেটটা চেপে ধরেই বলে ওঠে, বলবোই আমি। নোংরা মা তোমার। ওই মহিলা নিজের মেয়েকে 3বার বিয়ে দিয়েছে, এখন ছেলেকেও তাই করতে চাচ্ছে নাকি? না জানি নিজেও কয় পুরু। বাকিটা শেষ করতে পারে না মাইশা। শিহাব বেল্ট খুলে এলো পাতাড়ি মারতে থাকে মাইশাকে। মাইশার আহাজারি কান্না শিহাবের কান অবধি পৌঁছায় না। মারতে মারতে অস্থির হয়ে ঝামে শিহাব। টেনে হিসড়ে মাইশাকে বাড়ির বাহিরে নিয়ে আসে। ক্লান্ত মাইশা আহাজারি করে। একটা কথাই সে আওড়াচ্ছে, আমাকে বের করে দিও না, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমি সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো। মাইশার কথা কানে তোলে না শিহাব। হাতে পায়ে এক বিন্দুও শক্তি নেই শিহাবকে থামানোর। চোখ দুটো লেগে আসছে। শরীর ছেড়ে দিয়েছে অনেক আগেই। ঠোঁট দুটো নড়ছে না আর। রক্তে পায়ের পাতা অবধি ভিজে গেছে। বাড়ির মেইন গেট পেরিয়ে রাস্তায় এনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সারা শরীর ব্যথায় জর্জরিত। মাইশা জ্ঞান হারিয়ে পড়ে থাকে মেইন রোডে। পাষাণ শিহাব চলে যায় তার বিয়ে করা স্ত্রীকে ফেলে, যার গর্ভে বাসা বেঁধেছে তারই অংশ। মেয়ে বায়না ধরেছে আইসক্রিম খাবে। মেয়ের বায়না কখনো ফেলে না আমিনুল ইসলাম। যখন যেটা বলবে সেটাই হাজির করেন মেয়ের সামনে। রাত তখন 2টো ছুঁই ছুঁই। আমিনুল ইসলামের মেয়ে আয়রার ঘুম ভেঙে যায়। আর ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে সে আইসক্রিম খাচ্ছে। আমিনুলের স্ত্রী রাবেয়া মেয়ের এই আবদারে চোখ পাকিয়ে তাকালেও আমিনুল ইসলাম হেসে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে। কারণ বাড়িতে আইসক্রিম নেই। পাড়ার দোকানে আইসক্রিম না পেয়ে বাজারের উদ্দেশ্যে ছুটেছেন তিনি। তখন গাড়ির হেডলাইট জ্বলতেই দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মানুষ পড়ে আছে। বুকটা কেঁপে ওঠে আমিনুলের। গাড়ির ব্রেক করে নেমে পড়ে। মেয়েটার সামনে হাঁটু মুড়ে নাকের কাছে হাত রাখে। নিঃশ্বাস চলছে, তার মানে এখনো বেঁচে আছে মেয়েটা। তার মেয়ের বয়সী হবে মেয়েটা। কোনো কাল বিলম্ব না করে কোলে তুলে নেয়। গাড়ির পেছনে মেয়েটাকে শুইয়ে দিয়ে কল করে তার ছেলে রিয়াদকে। রিয়াদ গেমস খেলা শেষ করে সবে চোখ দুটো বন্ধ করেছিল। অসময়ে কল পেয়ে বিরক্ত হয়। বালিশের তলা থেকে বের করে ফোনটা কানে তোলে। আব্বা, জলদি সিটি হসপিটালে চলে এসো কিছু টাকা নিয়ে। এক লাফে উঠে বসে রিয়াদ। হাসপাতালে? বাবার কিছু হলো নাকি? বাবা, আর ইউ ওকে? আমি ঠিক আছি বাবা। একটা মেয়ে খুব অসুস্থ, তুমি এসো, আমি বুঝিয়ে বলছি। তারপর কলটা কেটে দেয়। গাড়িতে বসে পড়ে। সময় নষ্ট করা ঠিক হবে না। গাড়ি স্টার্ট দিতে গিয়ে মনে পড়ে মেয়ের কথা। ফোনটা আবারও হাতে নেয়। টেক্সট করে মেয়ের নাম্বারে, সরি মাম্মাম, পাপা তোমার আবদার পূরণ করতে পারলো না। হাসপাতালের করিডোরে বসে আছে আমিনুল ইসলাম। চিন্তার ভাঁজ তার কপালে। মেয়েটাকে এইভাবে কে মেরেছে? বয়স অল্প, এই বয়সে এত অত্যাচার? বাবা মা এমনটা করেছেন? না, তার এমন কেন করবে? আমিনুল তো জীবনেও ছেলে মেয়েদের সাথে উচ্চ স্বরে কথা বলেইনি। তার ধারণা পৃথিবীর সকল বাবা মা
তার সন্তানের সাথে উচ্চস্বরে কথা বলতে পারেই না, আর মারা তো দূরের কথা। রিয়াদকে দেখা যাচ্ছে দৌড়ে আসছে। আমিনুল মুচকি হাসছে। ছেলে তার বড় হয়ে গেল দেখতে দেখতে। এই তো এইবার ফাইনাল ইয়ারে উঠবে। রিয়াদ এসে বাবার পাশে বসে পড়ে। হাঁপাতে হাঁপাতে বলে, কার কি হয়েছে বাবা? তোমার বোনের জন্য আইসক্রিম কিনতে বেরিয়েছিলাম, তখন দেখলাম রাস্তার পাশে একটা মেয়ে পড়ে আছে। শরীরে তার মারের দাগ। হয়তো কেউ প্রচুর মেরে রাস্তায় ফেলে রেখে গেছে। রাগ হয় রিয়াদের, আবার আফসোসও হয় মেয়েটার জন্য। ইস, অনেকটা মনে হয় মেরেছে। ভেতরে ডাক্তার চেক আপ করছে। রিয়াদ বাবার কাঁধে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে ফেলে। খুব ভালো ঘুম হয়েছে শিহাবের। মনটা বেশ ফুরফুরে লাগছে। মাইশা ছিল তার চোখের কাঁটা। আবেগের বশে বিয়ে করে নিয়েছিল মেয়েটাকে। তখন কি দেখে যে পাগল হয়েছিল, হ্যাঁ, এখনো বুঝতে পারে না শিহাব। দূর, আরো একটু দূরে ফেলে দেওয়া উচিত ছিল তার। রাস্তায় ফেলে আসলো। সকাল সকাল লোক জড়ো হবে। সকলে প্রশ্ন ছুড়বে। এই পাড়ার সকলে চেনে মাইশাকে। বাড়িতে থাকতো নাকি? এ বাড়ি ও বাড়ি টই টই করেছিল তার স্বভাব। সকালে লোক জড়ো হয়ে শিহাবের দিকে প্রশ্ন ছুড়ে দিলে শিহাব কি জবাব দিবে? একটা ছেলের সাথে প্রতিক্রিয়ায় পরকীয়ায় জড়িয়েছিল, এইটা বলবে? এবং গতকাল সেই ছেলের সাথে ভেগে গিয়েছিল। সেই ছেলেটাই হয়তো এমন করে মেরে এখানে রেখে গেছে। নিজেকে নিজেই বাহবা দেয় শিহাব। বাহ, এত বুদ্ধি তোর মাথায় শিহাব! বিছানা থেকে নামতেই চোখ পড়ে মেঝেতে। রক্ত পড়ে আছে বেশ খানিকটা। কপালে ভাঁজ পড়ে শিহাবের। এমন আঘাত তো সে নিজেকে রক্ত ঝরতে পারে। তাহলে এই রক্ত আসলো কোথা থেকে? না চাইতেও একটু চিন্তা হচ্ছে শিহাবের। কিন্তু সেই চিন্তার রেশ কেটে যায় যখন ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সুইটার্ট নামটা জলজল করছে। শিহাব মুচকি হেসে ফোনটা রিসিভ করে। অশ্লীল আলাপে ব্যস্ত হয়ে পড়ে প্রেমিকার সাথে শিহাব। ডাক্তার বলছে এখন সে ঠিক আছে। একটুর জন্য তার বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি। আমিনুল অবাক। মেয়েটা বিবাহিত, আবার প্রেগনেন্টও। এই অবস্থায় একটা মেয়ের ওপরে এতটা জুলুম কেউ করতে পারে? রিয়াদের কপাল থেকে চিন্তার ভাঁজ যেন সরছেই না। মেয়েটাকে দেখার খায়েশ জন্মেছে তার। দেখতে চাই এক পলক মেয়েটাকে। ডাক্তারের ভাষ্য মতে মেয়েটাকে এখন বাড়িতে নিয়ে যেতে পারে, কিন্তু মেয়েটার বাড়ি কোথায়? আমিনুল দাঁড়িয়ে যায়। গুটি গুটি পায়ে কেবিনে ঢুকে পড়ে। তার পেছনে পেছনে রিয়াদও ঢুকে পড়ে। মাইশার জ্ঞান ফিরেছে। সে মাথার উপরে থাকা সাদা দেওয়ালটার দিকে তাকিয়ে আছে। জীবনের হিসাব মিলাতে ব্যস্ত সে। মামনি? শীতল কণ্ঠে চমকে ওঠে মাইশা। দৃষ্টি সরিয়ে তাকায় লোকটার মুখপানে। জীবনে কখনো বাবার মুখে মামনি, আম্মু এইসব ডাক সে শোনেনি। ভালো করে কখনো কথা বলেছে কিনা জানা নেই মাইশার। আমিনুল বসে মাইশার পাশে, তার মাথায় হাত বুলিয়ে দেয়। রিয়াদ তাকিয়ে আছে মাইশার দিকে। মেয়েটাকে সে আগেও কোথাও যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না। তোমার বাবা কোথায়? বাবার নাম কি? মাইশার সাথে সাথে জবাব দেয় না। একটু সময় নেয়। মনে করার চেষ্টা করে। মনে মনে কয়েকবার আওড়ায় বাবার নামটা। তারপর বলে, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন আঙ্কেল? সামান্য একটু থাকার জায়গা। আমার এই দুনিয়ায় কেউ নেই। স্বামী ছিল, তিনি গতকাল রাতে আমাকে তাড়িয়ে দিয়েছে। বলতে বলতে চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমিনুল ইসলামের খারাপ লাগে। তিনি নিজেও এতিম ছিলেন। এতিম থাকায় আর এতিমখানায় বড় হয়েছেন তিনি, এবং বর্তমানে বেশ কয়েকটা এতিমখানার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। মাইশার মাথায় হাত বুলিয়ে দেন তিনি। তুমি প্রেগনেন্ট? এই অবস্থায় কাজ করবে কিভাবে? আমি পারবো আঙ্কেল। এরপর আর কিছু বলার থাকে না আমিনুলের। সে দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, ঠিক আছে। আর তখনই কেবিনে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে শিহাব। তেড়ে আসে মাইশার দিকে। মিস্টার শিহাব, আপনি এখানে? আমিনুল ইসলামের অফিসেই চাকরি করে শিহাব। সম্পর্কে তিনি শিহাবের বস। কোনোভাবে শিহাবের মা শিরিন বেগম জেনে গিয়েছিলেন মাইশা হাসপাতালে আছে,
এবং মাইশাকে অ্যাডমিশন করিয়েছে আমিনুল ইসলাম। তখনই মাথায় আকাশ ভেঙে পড়ে শিহাবের। মাইশা যদি তাকে সব কিছু বলে দেয় তাহলে তার চাকরি চলে যাবে। এত ভালো চাকরি কিছুতেই হাতছাড়া করতে চায় না শিহাব। তাছাড়া আমিনুল ইসলাম প্রতিবাদী মানুষ, তিনি মামলা ঠুকে দিবে। মাইশার চোখে ভয় নেই, অথচ তার ভয়ে সিটিয়ে যাওয়ার কথা ছিল। মাইশা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে শিহাবের দিকে। নিজের ভুল বুঝতে পারবে কি শিহাব? এই ছেড়ে যাওয়া ডিভোর্সের যুগে মাইশা চায় তার সংসারটা বাঁচাতে, তার স্বামীর সাথে থাকতে, সন্তানকে ভালোবাসায় মানুষ করতে। শিহাবকে চুপ থাকতে দেখে রিয়াদ বলে ওঠে, আপনি কি চেনেন তাকে? হ্যাঁ চিনি স্যার, ও আমার বউ। চোয়াল শক্ত করে ফেলে আমিনুল ইসলাম। রেগে যায় রিয়াদও। ওকে এইভাবে আঘাত কে করেছে? শক্ত কণ্ঠ আমিনুলের। শিহাব ঘাবড়ে যায়। মা তাকে পাক্কা খবর দিয়েছে। এখন পর্যন্ত মাইশা কিছুই বলেনি তাদের। তার মানে সুযোগ এখনো শিহাবের হাতেই আছে। শিহাব জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে ওঠে, গতকাল বয়ফ্রেন্ডের সাথে ভেগে গিয়েছিল। আমি অনেকবার আটকানোর চেষ্টা করেছি, পারিনি। তারপর আর খোঁজ নেওয়া হয়নি। হয়তো ছেলেটাই ওর এই অবস্থা করেছে। অকপটে একখানা মিথ্যা বলে ফেলে শিহাব। একটুও জিহবা কেঁপে ওঠে না তার। মাইশা তাচ্ছিল্যের হাসি হাসে। কার সাথে সংসার করতে চলেছিল সে? অভাগীর কপালে সুখ লেখা থাকে না কখনো। আমিনুল ইসলামের বিশ্বাস হবে না করেও বিশ্বাস হয়েও যায়। কেননা শিহাবকে চেনে ৩-৪ বছর যাবৎ, আর মাইশাকে ৮ ঘন্টার মতো। নিঃসন্দেহে শিহাবের সত্যিই বলছে হয়তোবা। কিন্তু শিহাবের কথা বিশ্বাস হয় না রিয়াদের। সে ভুরু কুঁচকে বলে ওঠে, আপনি কি করে জানলেন উনি এখানে আছে? এটা তো কারোরই জানার কথা না। আমরা কাউকে তো জানাইনি। শিহাব এবার ঘাবড়ে যায়। কি জবাব দেবে এখন সে? আমিনুল ইসলামও এবার ভুরু কুঁচকে ফেলে। শিহাবের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামই বলে দিচ্ছে কোনো একটা গন্ডগোল তো আছেই। বিচক্ষণ আমিনুল বুঝতে পারে ছেলেটা ভয় পাচ্ছে, কিন্তু কেন? শিহাব আমতা আমতা করতে থাকে। বলুন, তাড়া দেয় রিয়াদ। আমার একটা বন্ধু কল করেছিল আমায়, দেখেছে মাইশাকে এখানে। আরেকটা মিথ্যা। রিয়াদের সন্দেহ দূর হয়। জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়, কোন বন্ধু? তাকে ডাকুন না। কিন্তু বাবার সামনে এত কথা বলা ঠিক হবে না, তাই চুপ করে যায়। আমিনুল ইসলাম মাইশার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার স্বামী সত্য কথা বলছে? শিহাব কঠিন দৃষ্টিতে তাকায় মাইশার দিকে। চোখ দিয়ে সে হুমকি দিচ্ছে, সত্যি বললে মেরে ফেলবো আমি তোমায়। দীর্ঘ শ্বাস ফেলে মায়া। হয়তো সত্যিই বলছে, আমি ঠিক জানি না। মাইশার এরকম জবাবে সন্তুষ্ট হতে পারে না রিয়াদ। মেয়েটা ভয় পেয়ে মিথ্যা বলছে। চতুর রিয়াদ বুঝতে সময় লাগে না। তবে সে কথা বলে না, চুপচাপ দেখতে থাকে। শিহাব রিয়াদের দৃষ্টি খেয়াল করছে। যত দ্রুত সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে, নইলে বিপদ বাড়বে। স্যার, ধন্যবাদ আপনাকে, আমার স্ত্রীকে বাঁচিয়েছেন। আমি এবার ওকে নিয়ে যেতে পারি? আমিনুল জবাব দেয় না। জীবনের কত কঠিন সময় পার করেছেন তিনি, কিন্তু কখনো দোটানায় পড়েননি। আজকে কেমন যেন দোটানা কাজ করছে। মেয়েটাকে নিজের সাথে নিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু এটা তো আর সম্ভব নয়, অধিকারও নেই। শিহাব উত্তরের অপেক্ষা করে না। মাইশার হাত থেকে ক্যানোলা এক টানে খুলে ফেলে কোলে তুলে নেয়। রক্ত উঠে যায় হাতে। মাইশার ব্যথা পেলেও শব্দ করে না, কারণ মনে যে এর চেয়েও বিশাল ব্যথা পোষণ করছে সে। চল শক্ত করে ফেলে রিয়াদ। হাতটা মুষ্টিবদ্ধ করে বন্ধ করে ফেলে। শিহাব কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরে বলে, পাপা, ছেলেটার কাছে মেয়েটা সেভ নয়। আমিনুল মুচকি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। একজন স্ত্রী সব সময় তার স্বামীর কাছেই সেফ থাকে। দেখেছো ছেলেটাকে? মেয়েটা পর পুরুষে আসক্ত, তবুও কেমন বউকে নিয়ে নিল। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই বাবা। বাবার কথা ভালো লাগে না রিয়াদের। বাবা ঠিক বলছে না, মানুষ চিনতে ভুল করছে। অতিরিক্ত সরল তার বাবা। জীবন কঠিন পরিস্থিতি পার করেছে সে, অভাব দেখেছে, কিন্তু কখনো
ছল চাতুরি বা দুমুখ সাপের কবলে সে পড়েনি, তাই তার অভিজ্ঞতা কম। মাইশাকে বাড়িতে নিয়ে আসে শিহাব। একটা কথাও বলে না সে। মাইশাকে বিছানায় শুইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাইশা শিহাবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কল করে শিরিন বেগম। শিহাব মুচকি হাসে, কলটা রিসিভ করে। মা, বলো, তোর বউ প্রেগনেন্ট? শিহাব খানিকটা অবাক হয়। মাইশা প্রেগনেন্ট, অথচ তাকে বলল না। শিহাব, বাচ্চাটা নষ্ট করে ফেল। চমকে ওঠে শিহাব। কি বলছো মা? আমার অংশ সে। দেখ বাবা, আমার কথা না শুনে মাইশাকে বিয়ে করে জীবনে অনেক বড় ভুল করেছিস। এখন এই বাচ্চা দুনিয়াতে এনে দ্বিতীয় ভুল করিস না। মাইশাকে ছাড়তে হলে আগে বাচ্চাটাকে মারতে হবে। শিহাব জবাব দেয় না। শিরিন বিরক্ত হয়, তবে নিজের বিরক্ত নিয়ন্ত্রণ করে বলে, ইভার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি তোর নিজের দখলে নিতে হবে। এই রকম বাচ্চা ভবিষ্যতে অনেক পাবি, কিন্তু ইভা হাতছাড়া হয়ে গেলে আর পাবি না। আমার কথা বুঝতে পারছিস তুই? শিহাব কিছু একটা চিন্তা করে, তারপর জবাব দেয়, হ্যাঁ মা, বুঝতে পেরেছি। বাচ্চাটা নষ্ট করে ফেললে এমনিতেও মাইশা আত পাগল হয়ে যাবে, তারপর একটু টর্চার করলে ফুল পাগল হয়ে যাবে। তখন পাবনা ভর্তি করে আমি তোকে বিয়ে করাবো। শিরিন মুচকি হাসে। এটাই চাইছিল সে। আর একটু উস্কাতে বলেই বলে, মাইশা তো কেউ নেই, মেরে ফেললেও কেউ মামলা করবে না বা খোঁজও নেবে না। মেরেই দে, আর কত অপেক্ষা, ঝামেলা চুকে যাক। পাগল হতে সময় লাগবে। আহ মা, বুঝতে পারছো না? এখন মেরে দিলে সবাই সন্দেহ করবে। আস্তে ধীরে মারতে হবে, যাতে সবাই বোঝে এটা খুন নয়। অফিসের একটা ফাইল চুরি হয়ে গিয়েছে। আমিনুল ইসলামের ধারণা কেউ এসেছিল অফিসে এবং ফাইল চুরি করে নিয়ে গিয়েছে। সন্দেহের বশে তিনি অফিসের পেছনের সিসিটিভি ফুটেজ চেক করছে। হঠাৎ তার নজর পড়ে একটা দৃশ্যের ওপর, ইভা এবং শিহাবের ঘনিষ্ঠ কিছু মুহূর্ত। অফিসে এইসব চলছে। অপ্রীতিকর অবস্থায় দুইজন নিজেদের লালসা মেটাতে ব্যস্ত। অফিসের পেছনের দিকে মানুষজনের চলাচল কম। ফাঁকা জায়গায় সুযোগ নিচ্ছে তারা। সবকিছু স্পষ্ট হয়ে যায় আমিনুলের কাছে। দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেন তিনি। চলটা শক্ত করে ওঠে তার। শিহাবকে চরম শাস্তি দেওয়ার ফন্দি মনে মনে এঁটে ফেলে। সাথে মাইশাকেও সুন্দর একটা ভবিষ্যতের প্ল্যানিংও করে ফেলে। সবার আগে খুঁজে বের করতে হবে মাইশাকে। মাইশা শিহাবের প্ল্যানিং শুনে ফেলে। শিহাবের ফোন বাজার শব্দেই সে বুঝতে পেরেছিল নিখুঁত কোনো পরিকল্পনা করা হবে, এবং হলোও তাই। দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। মানুষ এমনও হয়। দরজার আড়াল থেকে সরে দাঁড়ায়, দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ঝর্ণা ছেড়ে চিৎকার করে কাঁদতে থাকে। ছোটবেলায় মা মারা গিয়েছে মাইশার। মানুষের মুখে শুনেছে মাইশার মাকে তার বাবাই খুন করেছে। বাবা কখনো একটুও ভালোবাসেনি মাইশাকে। মাকে কবর দিয়ে তার পরের দিনই বিয়ে করে নতুন মা ঘরে আনে। দাদা দাদি, নানা নানু কেউ নেই মাইশার। এতিম মাইশা বাবা এবং সৎ মায়ের মায়ের খেতে খেতে বড় হয়েছে। কলেজে ওঠার পরে পরিচয় হয় শিহাবের সাথে। ভালো লাগা, ভালোবাসা, খুনসুটি, দুষ্টুমিতে 2 বছর পার করে। একদিন হুট করে এক বুড়ো লোকের সাথে মাইশার বাবা তার বিয়ে ঠিক করে। বিয়ের দিন শিহাবের হাত ধরে পালিয়েছিল সে। 2 মাস ভালোভাবে সংসার করেছিল। তারপর থেকে শিহাব বদলাতে থাকে। অতীত ভেবেই মাইশার কান্নার গতি বেড়ে যায়। তখন ইচ্ছে করছিল আমিনুল ইসলামকে সত্যিটা বলে দিতে, কিন্তু পারেনি। যদি তিনি বিশ্বাস না করে, তখন তো আবার শিহাবের সাথেই ফিরতে হতো। তখন শিহাব মাইশাকে মেরে ফেলতো, এটা জানে মাইশা। নিজেকে শক্ত করার প্রচেষ্টা চালায় মাইশা। এভাবে ভেঙে পড়লে চলবে না। নিজের জন্য না হোক, বাচ্চাটার জন্য মাইশাকে বাঁচতেই হবে। এই নরক থেকে বের হতেই হবে। শাওয়ার শেষ করে বের হয় মাইশা। ব্যথা কমেনি এখনো। সারা শরীর ব্যথায় জ্বলে যাচ্ছে। টাওয়াল দিয়ে চুল পেঁচিয়ে খাটে বসতে যেতেই বাইরে থেকে আওয়াজ পায়। মেয়েলি কণ্ঠ ভেসে আসছে। মাইশা ধীরে সুস্থে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। ইভা এসেছে। শিহাবের কোলে বসে চুম্বনে ব্যস্ত তারা।
মাইশা চোখটা বন্ধ করে নেয়, খাটে এসে বসে। দুই চোখ বেয়ে আবারও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইভা কেন এসেছে? নিশ্চয় মাইশার বাচ্চাটা নষ্ট করার ঔষধ নিয়ে এসেছে। এবার নিশ্চয় খাবারের সাথে মিশিয়ে মাইশাকে খাইয়ে দিবে, আর তার অনাগত সন্তান মারা যাবে। মাইশা এটা মেনে নিবে? দীর্ঘ সময় নিজেদের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে ফ্লোরে শুয়ে পড়ে শিহাব, এবং শিহাবের হাতের ওপরে মাথা রেখে ইভা সই। যান, মেয়েটাকে তাড়াও না। শিহাব মাথার ওপরে থাকা সাদা দেওয়ালটার দিকে তাকিয়ে থাকে। ভাবছে, সে কিছু একটা ভাবছে। আমাদের বিয়ে হয়ে গেলে খুব ভালো হবে, তাই না ইভা? ইভা খুশিতে গদগদ হয়ে জবাব দেয়, খুব ভালো হবে। আমি মাইশাকে ঠকিয়ে তোমায় সঁপে নিচ্ছি। তোমার পরে অন্য কারোর কাছে যাব না, তার কি গ্যারান্টি আছে? বাঁকা হাসে ইভা। মাইশার মতো বোকা আমি নই, তোমার থেকে বড় খেলোয়াড় আমি, দুর্বল ভেবো না আমাকে। শিহাব জবাব দেয় না। তোমার সো কল্ড বউকে খাইয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে তো। শিহাব উঠে পড়ে, পরনে কাপড় ঠিক করে কিচেনে চলে যায়। গরম দুধে ঔষধটা মিশিয়ে চলে যায় রুমে। ইভা ফোন দেখায় ব্যস্ত হয়ে পড়ে। শিহাব রুমে গিয়ে দেখে মাইশা নেই, ওয়াশরুমের দরজা খোলা। বেলকুনিতে চলে যায় শিহাব, সেখানেও নেই মাইশা। টেনশনে পড়ে যায় শিহাব। কোথায় গেল মেয়েটা? পালালো না তো? পালালে পালাক, এসবে ধার ধারে না শিহাব। কিছু পিকচার কালেক্ট করছে সে। মাইশা বিষয়ে কেউ কিছু বললে পিকচারগুলো দেখিয়ে দিবে এবং বলবে অন্য ছেলের সাথে পালিয়েছে। দুধের গ্লাসটা টেবিলে রাখতেই একটা চিরকুট দেখতে পায় শিহাব। ভুরু কুচকে চিরকুটটা হাতে নেয়। একটুখানি সুখের আশায় ভালোবেসেছিলাম আমি তোমায়, কখনো ভাবিনি এভাবে দুঃখের সাগরে ভাসিয়ে দিবে আমাকে। অভিশাপ আমি তোমায় দেব না, ভালো থেকো। চিরকুটটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে শিহাব। ইমোশনাল কথাবার্তা তার ঠিক ভালো লাগে না, বিরক্ত লাগে। হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছে জানা নেই মাইশার। গলা শুকিয়ে গিয়েছে, কাঠ ফাটা রোদ্দুর শরীর পুড়িয়ে দিচ্ছে। কপাল বেয়ে ঘাম ঝরছে, মাথা ঘুরছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে এমন একটা অবস্থা। আর হাঁটতে পারবে না মাইশা, রাস্তার পাশেই বসে পড়ে। বড় বট গাছের ছায়াতলে চোখ দুটো বুজে আসছে। তাকিয়ে থাকা দায়। কোথায় যাবে? আল্লাহ কি একটা ব্যবস্থা করে দিবে তো? বাঁচার জন্য একটা রাস্তার সন্ধান দিবে তো? নাকি এখানেই সমাপ্তি ঘটবে মাইশা নামক মানুষটার? রিয়াদ গাড়ি করে যাচ্ছিল আয়রার স্কুলে। বাবা ব্যস্ত থাকায় তাকেই যেতে হচ্ছে বোনকে আনতে। হঠাৎ করেই চোখ পড়ে মাইশার দিকে। মনের মধ্যে প্রশান্তি বয়ে যায় রিয়াদের। অ্যাটলিস্ট মেয়েটাকে খুঁজে পেল। সকাল থেকেই রিয়াদের চিন্তা হচ্ছিল ওই লোকটা মেয়েটার কোনো ক্ষতি না করে দেয়। গাড়ি সাইড করে দাঁড় করিয়ে মাইশার কাছে যায় রিয়াদ। মাইশা গাছে পিঠ ঠেকিয়ে চোখটা বন্ধ করে আসে। হেই মিসেস, শুনতে পাচ্ছেন? কারোর ডাকে পিটপিট করে চোখ খোলে মাইশা। সকালকার সেই ছেলেকে দেখে সোজা হয়ে বসে। চলুন আমার সাথে। মাইশা জবাব দেয় না এবং এক ফোঁটা নড়েও না। রিয়াদ বুঝতে পারে এভাবে যাবে না মেয়েটা। পাপা আপনার জন্য কাজ ঠিক করেছে, আমাদের এতিমখানায় রান্না করবেন এবং সেখানেই থাকবেন। স্যালারি একটু কম হলে চলবে তো? মাইশা চোখ দুটো চিকচিক করে ওঠে, আস্তে আস্তে উঠে দাঁড়ায়। রিয়াদ মুচকি হাসে, গাড়ির পেছনের দরজাটা খুলে দেয়। একজন মানুষের সাথে আরেকজন মানুষের চেহারা কখনো কি মিলে যায় যখন তাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক থাকে? এই যে এতিমখানার একটা ফুটফুটে বাচ্চার চেহারার সাথে শিহাবের চেহারার হুবহু মিল পাওয়া যাচ্ছে। বাচ্চাটার বয়স কত হবে? 3-4। যে কেউ দেখে বলবে এই বাচ্চাটার সাথে শিহাবের রক্তের কোনো সম্পর্ক আছে। দুজনের আদলখানি আর কথা বলার ধরন, এমনকি হাঁটা চলার ধরনটাও একই রকম। এই যে এক দৌড়ে চলে আসলো আবুলের কাছে, আধো আধো গলায় গাল ফুলিয়ে কথা বলল। সবটা যেন শিহাবের ফটোকপি। মাইশা শুধু অবাক হয়ে বাচ্চাটাকে দেখছে। এই বাচ্চাটার সাথে শিহাবের কি সম্পর্ক থাকতে পারে? এই এতিমখানার দেখাশোনা করেন আবুল নামের একটা লোক।
রিয়াদ মাইশার দায়িত্ব আবুলকে দিয়ে চলে যায়। তার তাড়া আছে, আয়রাকে স্কুল থেকে আনতে যেতে হবে। যাওয়ার আগে মাইশার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি বিকেলে আসব, চিন্তা করবেন না আপনি। পাপাও আসবে রাতে, যা প্রয়োজন হবে বলবেন এবং সাবধানে থাকবেন। মাইশা শুধু মাথা নাড়িয়েছিল, কোনো কথা বলেনি এবং তাকায়ওনি রিয়াদের দিকে। এতে রিয়াদ একটু আশাহত হয়, দুঃখও পায়। আবুল এই এতিমখানার দায়িত্বে আছে 8 বছর যাবৎ। বউ মারা যাওয়ার পরে একমাত্র সঙ্গী ছিল এতিমখানার বাচ্চাগুলো। কোনো সন্তান হয়নি তাদের, ভালোবেসে বিয়ে করেছিল এবং বিয়ের পরপরই জেনেছে তার বউ কখনো মা হতে পারবে না। পরিবার এবং বউকে নিজেও কত বলেছে আবুলকে দ্বিতীয় বিয়ে করতে, কিন্তু আবুল কখনো রাজি হয়নি। 30টা বছর একসাথে সংসার করে গিয়েছে। বলা বাহুল্য, এই 30 বছরে তাদের কখনো সিরিয়াস ঝগড়াও হয়নি। বউয়ের গায়ে কখনো হাত তুলতেও হয়নি। প্রতিদিন অন্তত এক বেলা বউকে নিজের হাতে খাইয়ে দিত আবুল। বড্ড ভালোবাসতেন তিনি তার প্রেয়সীকে। এবং এখনো বউ মারা গিয়েছে 9 বছর হবে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা বউয়ের কবরের পাশে বসে সময় কাটান, গল্প করে বউয়ের কবরের দিকে তাকিয়ে। আবুলের কোলে যে বাচ্চাটা রয়েছে, সেই বাচ্চাটার চেহারার সাথে শিহাবকে মেলাচ্ছে মাইশা। নিজের কৌতূহল না দমাতে পেরেই প্রশ্ন করে ফেলে, চাচা, এই বাচ্চাটিকে কোথায় পেয়েছেন? আবুল দীর্ঘশ্বাস ফেলে, তাকায় বাচ্চাটির মুখপানে। এই বাচ্চাটির প্রতি আবুলের মায়া বেশি। তাকে কুড়িয়ে পেয়েছিল ময়লার স্তূপে, চিৎকার করে কাঁদছিল। আবুল বুকে টেনে নিয়েছিল বাচ্চাটিকে, নিয়ে এসেছিল এতিমখানায়। পেয়েছিলাম রাস্তায়, কেউ হয়তো ফেলে রেখে গিয়েছিল। মাইশা দীর্ঘশ্বাস ফেলে। দুনিয়াটা কত জটিল। 2 দিনের দুনিয়ায় কত রং তামাশা দেখা যায়। স্বার্থের জন্য মানুষ কতটা নিচে নেমে যায়। আম্মা, আসুন, আপনি ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। মাইশা আবুলের পেছনে যায়। অনেকখানি জায়গা নিয়ে এই এতিমখানাটা অবস্থিত। এখানে খেলার মাঠ আছে। 4 জন মহিলা বাচ্চাদের দেখাশোনার দায়িত্বে রয়েছে এবং 2 জন মহিলা রান্নার দায়িত্ব পালন করে। আমিনুল ইসলাম এতিমখানার পেছনে প্রচুর টাকা খরচ করে, তা দেখেই বোঝা যাচ্ছে। আবুল মাইশাকে একটা কামরার সামনে নিয়ে আসে এবং ভেতরে গিয়ে রেস্ট নিতে বলে। মাইশা দ্বিমত করে না, বাচ্চাটার দিকে এক পলক তাকিয়ে কামরায় ঢুকে পড়ে। শিহাবের বোন সুরাইয়া আত্মহত্যা করেছে। মুজিবুর, মানে শিহাবের বাবা, মেয়ের মৃতদেহখানা জাপটে ধরে চিৎকার করে কান্না করে যাচ্ছে। শিহাবও বাবার পাশে বসে কান্না করছে। শুধু পানি নেই শিরিনের চোখে, তিনি যেন বিরক্ত এইসবে। মুহূর্তেই পুরো পাড়া ছড়িয়ে পড়েছে সুরাইয়ার মৃত্যুর সংবাদ। ছুটে আসতে থাকে মানুষজন শেষবারে সুমাইয়ার মুখটা দেখার জন্য। সুমাইয়া প্রথম স্বামী সোহেল, সেও এসেছে। তাকিয়ে দেখছে প্রিয়তমার মুখখানা। তাদের বিচ্ছেদ হয়েছে 3 বছর হবে। তারপর সুমাইয়ার আরো 2বার বিয়ে হয়েছিল। এসব জেনেও সোহেল দ্বিতীয় বিয়ে করেননি। সুমাইয়ার স্মৃতি আঁকড়েই বেঁচে আছে। ভালোবাসার কমতি ছিল না তাদের সংসারে, কমতি ছিল টাকা পয়সার। টাকার কাছে হেরে গিয়েছিল তাদের ভালোবাসা, আলাদা হতে বাধ্য করেছিল তাদের। পুলিশ আসার খবর শুনে শিরিনের চোখে পানি দেখা যায়। স্বামীর পাশে বসে কান্না করতে থাকেন তিনি। শিরিনের কার্যকলাপ নজরে রেখেছিল সোহেল। এই মহিলাকে সে ঘৃণা করে। পৃথিবীর এই একমাত্র মা, তিনি যে সন্তানের সুখে সুখী হতে পারেন না। পুলিশ আসে, তদন্ত শুরু করে, জিজ্ঞাসাবাদ করেন সকলকে। আত্মহত্যা কেন করতে পারে সে? কি দুঃখ ছিল তার? শিরিন কান্না করে জবাব দেয়, এই ছেলেটার জন্য আত্মহত্যা করেছে। সোহেলের দিকে আঙ্গুল তোলে। উপস্থিত সকলে অবাক হলেও সোহেলের ঠোঁটের কোণে হাসি দেখা যায়। সোহেল এমন একটা মানুষ যাকে এই পাড়ার সকলে আদর্শ পুরুষ বলে মানে। সকলের প্রশংসায় সকলেই একেবারে পঞ্চমুখ। সোনার খাদ থাকতে পারে, কিন্তু সোহেলের মধ্যে কোনো খাদ নেই, এটা সকলেরই ধারণা। পুলিশ অফিসার আবারও প্রশ্ন করে, আপনার কেন মনে হচ্ছে আপনার মেয়ের মৃত্যুর জন্য এই ছেলে দায়ী? আপনি নিজেই বছরখানেক আগে এই ছেলের নামে মামলা করেছিলেন এবং আপনার মেয়ে আমাদের হাতে পায়ে ধরে মামলা তুলে নিয়েছিল এবং সে বলেছিল তার কিছু হয়ে গেলে তার দায়
সম্পূর্ণ আপনার। চমকায় এবার শিরিন, আর চোখে তাকায় সুমাইয়ার মৃতদেহখানার দিকে। মরে গিয়েও ফাঁসিয়ে দিয়ে গেলি? পুলিশ অফিসার তাকিয়েই আছে শিরিনের মুখের দিকে। শিহাব বুঝতে পারে তার মা ফেঁসে যাচ্ছে। চোখের পানি মুছে বলে ওঠে, অফিসার, আমার বোন এই ছেলেটাকে ভীষণ ভালোবাসে। তাকে বাঁচানোর জন্য যা খুশি তাই করতে পারে। আমার মাকে উল্টোপাল্টা প্রশ্ন করতে পারেন না। ভুলে যাবেন না, আমার মায়ের জন্যই সুমাইয়ার দুনিয়ার আলো দেখেছিল। পুলিশ এবার দীর্ঘশ্বাস ফেলে। প্রমাণ ছাড়া তারা কখনোই কোনো স্টেপ নিতে পারবে না। আর এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা আত্মহত্যা করেছে। মেয়ের গলায় এখনো ওড়না বাঁধা রয়েছে। তবে প্রশ্ন একটাই থেকেই যায়, মেয়েটা সুইসাইড করার ডিসিশন কেন নিল? কেউ কি তাকে বাধ্য করেছে আত্মহত্যা করতে? মাইশার কানেও পৌঁছে যায় সুমাইয়ার খবরটা। দ্বিতীয় ধাক্কা খায় এবার মাইশা। সুমাইয়াকে ভীষণ ভালোবাসে। এই দুনিয়াতে সুমাইয়াই একমাত্র মানুষ যে মাইশাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো, একমাত্র আশ্রয় ছিল। সুমাইয়া সম্পর্কে অনেক তথ্য জানা আছে মাইশার, এবং এটাও জানে সুমাইয়া আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। কিন্তু ভীতু মাইশা এই কথা কারোর কাছে বলার সাহস পাচ্ছে না। শিহাবকেও বলার চেষ্টা করেছে, কিন্তু শিহাব তা শোনেনি। তবে আজকে আমিনুলকে সে সব কথা বলতে চায়। যদি সাধ্য থাকতো নিজেকে বিক্রি করে সুখ কিনে আনতাম। সুমাইয়ার ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলতেই এই লেখাটা চোখে পড়ে রিয়াদের। বাকি পৃষ্ঠাগুলো না উল্টে একদম শেষ পৃষ্ঠায় চলে যায় রিয়াদ। শেষ পৃষ্ঠায় লেখা, চোখের পানি ফেলে কাউকে অভিশাপ দিলে নাকি আল্লাহ তা কবুল করে নেন। অভিশাপ দিলাম না, দোয়া করে গেলাম, আল্লাহ তাদের অনেক ভালো রাখুক। ব্যাস, আর কিছু লেখা নেই। বিরক্ত হয় এবার রিয়াদ। এসব জটিল বিষয় কখনো তার মাথায় ঢোকে না। আমিনুলকে প্রয়োজন তার, কিন্তু এই মুহূর্তে আমিনুলের কাছে যাওয়া সম্ভবও নয়। অফিসের চুরিকৃত ফাইলের খোঁজে আমিনুল চলে গিয়েছে শহরের বাইরে। ফাইল উদ্ধার করেই সে ফিরবে। মাইশা জড়সড় হয়ে বসে আছে। প্রচন্ড কান্না করার ফলে তার চোখ মুখ ফুলে গেছে, এখনো হেসকি তুলে যাচ্ছে। জীবনটা এমন কেন? আল্লাহ বোধ হয় মাইশার কপালে সুখ লেখেনি। মা মাইশাকে প্রচন্ড ভালোবাসত। অল্প বয়সেই মাকে হারালো। শিহাবও তাকে ভালোবাসত। শিহাব বদলে গেল। সুমাইয়া ছিল মাইশার একমাত্র বন্ধু, সেও চলে গেল। মাইশা শেষবার প্রিয় বান্ধবীর মুখখানা দেখতে পারল না। মাইশা যাওয়ার জন্য বেরিয়েছিল, তখনই রিয়াদ চলে আসে এবং আটকে দেয় মাইশাকে। কোনো ক্রমে মাইশাকে যেতে দেয় না সে। মাইশা ভীষণ রেগে আছে রিয়াদের ওপরে। কেন যেতে দিল না? রিয়াদ গিয়েছিল মাইশার বাসায়, তালা ভেঙে ঢুকেছিল ভিতরে। শিহাব বাসায় না থাকায় খুব একটা অসুবিধা হয়নি তার। রিয়াদের উদ্দেশ্যে ছিল প্রমাণ জোগাড় করা, কিন্তু শিহাবের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, বা শিহাবের বাড়িতে তাদের অফিসের ফাইলও পায়নি, কিন্তু পেয়েছে একটা ডায়েরি। রিয়াদ এখনো মাইশাকে ডায়েরির বিষয়ে বলেনি, খুবই গোপনে নিজের ব্যাগে ঢুকিয়ে রেখেছে। মাইশা মাথা নিচু করে বসে আছে। রিয়াদ মাইশার থেকে কিছুটা দূরে বসে আছে। তুমি বোধহয় আমার থেকে ছোটই হবে, তাই তুমি করেই বলছি। রেগে যায় মাইশা। আপনি করে বলুন, বয়স ম্যাটার করে না, ভদ্রতাই বেশি জরুরি। হাসে রিয়াদ। এই মেয়েটা এখন তাকে ভদ্রতা শেখাবে? আচ্ছা, আপনি করেই বলবো। আপনাকে যেতে দিলাম না, কারণ আপনি গেলে তারা জেনে যেত আপনি কোথায় আছেন, যেটা আপনার জন্য খারাপ হবে। মাইশা এবার জবাব দেয় না। বিষয়টা এখন তার মাথায় ঢুকেছে। সত্যি তো, শিহাব যদি জেনে যেত তাহলে নিশ্চয় তাকে নিয়ে যেত এবং আবারও তার বাচ্চাটাকে মারতে চাইতো। দীর্ঘশ্বাস ফেলে মাইশা, আকাশের দিকে তাকিয়ে থাকে। জীবনের হিসাব কষতে গেলে মাথা ঘুরে ওঠে। জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসে। সুমাইয়ার কবর দেওয়া হয়েছে এলাকার একটা কবরস্থানে। মেয়েকে কবর দিয়ে বাড়িতে ফিরে মজিবুর পাথরের মতো করে বসে পড়ে। শিহাবও বেশ ভেঙে পড়েছে। অকালে বোনকে হারাতে চায়নি সে। সুমাইয়ার স্বামী সোহেল বসে আছে কবরের পাশে।
এখনো পর্যন্ত তার চোখ দিয়ে এক ফোঁটাও পানি গড়ায়নি। কাঁদতে ভুলে গিয়েছে সে। প্রাণ প্রিয় স্ত্রীর মৃত্যুতে প্রতিটি পুরুষই ভেঙে পড়বেন, হাউমাউ করে কেঁদে উঠবেন। কিন্তু সোহেল যতখানি সুমাইয়াকে পড়েছিল খাটিয়াতে, দুই চোখ ভরে দেখেছিল সে তার ভালোবাসা। এখনো সোহেলের মনে পড়ে যেদিন সুমাইয়া প্রথমবার বাবার বাড়িতে আসলো। কত হাসি খুশি ছিল মেয়েটা। সোহেলকে বারবার বলেছিল 2 দিনের বেশি কিন্তু আমি থাকবো না, 2 দিন পরেই আমাকে নিয়ে আসবে। সোহেলও হেসে জবাব দিয়েছিল, কালকেই নিয়ে আসবো তোমায়, বউ ছাড়া ঘুম আসবে না আমার। কিন্তু বাবার বাড়িতে পা রাখতেই বদলে গেল সুমাইয়া। ফিরল না সোহেলের কাছে। কতবার নিতে এসেছে সোহেল, প্রতিবারই অপমান করে তাড়িয়ে দিয়েছে। এমনও রাত গেছে সোহেল সুমাইয়াদের বাড়ির উঠোনে বসে থেকেছে। এবার 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে সোহেলের গাল বেয়ে। গুড়ি গুড়ি মাটিতে হাত তুলে ডুকরে কেঁদে ওঠে, চিৎকার করে কাঁদতে থাকে সে। আমার হয়ে থেকে গেলে না কেন সুমাইয়া? এতদিন তোমায় দূর থেকে দেখে চোখের তৃষ্ণা মিটিয়েছি, এখন আমি বাঁচবো কি করে? আমায় ভালোবাসলে না কেন? আমায় একটু সুখ দিলে না কেন সুমাইয়া? কেন আমাকে নিঃস্ব করে দিলে? তুমি ঠিক করনি, অন্যায় করেছো তুমি। কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে সোহেল। মাইশার সাথে আবুল সকলকে পরিচয় করিয়ে দিয়েছেন। সবাইকে খেয়াল রাখতে বলেছে আবুল। রহিমা নামের রাঁধুনি মহিলাটি মাইশার খুব যত্ন করেন, যেমন কখন খাবে, কি খাবে, খাচ্ছে কিনা, এইসব দিকে নজর রাখেন। মাইশা রহিমার থেকে দূরত্ব বজায় রাখে। রহিমা মিশতে আসলে খুব একটা আগ্রহ দেখায় না, কারণ মাইশা বুঝতে পেরেছে রহিমা তাকে ভালোবাসতে চাইছে, কিন্তু মাইশা চায় না রহিমার থেকে ভালোবাসা। এটা নিয়ে কিঞ্চিত মন খারাপ রহিমার। এই এতিমখানায় মাইশার দ্বিতীয় দিন। রিয়াদ বেশ কিছু জামা কাপড় দিয়ে গিয়েছে মাইশাকে। সকালবেলায় গোসল সেরে নতুন কাপড় গায়ে জড়িয়েছে মাইশা। নিজের জন্য বরাদ্দকৃত রুম থেকে বের হতেই চোখ পড়ে ওই বাচ্চাটার দিকে। নভেম্বরের মাঝামাঝি, শীত পড়েছে বেশ ভালোই, কিন্তু বাচ্চাটির গায়ে গরম কাপড় নেই, পায়ে জুতো নেই, মাটিতে বসে আছে সে, হাতে পাতা। হয়তো পাতা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছে। মাইশা এগিয়ে যেতে নেয় মেয়েটির দিকে, আর কখনো কোথা থেকে একটা বাঁশের কঞ্চি এসে গেঁথে যায় মাইশার। পুরুষ তুমি, মস্তিষ্কে শান্ত, একজন নিকৃষ্ট খুনি। কথাটা মানতে বাধ্য হয় মাইশা। এই যে শিহাব কত যত্ন করে তাকে ভেঙে গেল, সুখের আশা দেখিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে ডুবিয়ে দিল একেবারে। সত্যি, পুরুষ তুমি শান্ত মস্তিষ্কের একজন নিকৃষ্ট খুনি, এটা বলতেই হয়। কত সহজে বদলে গেল। একটা বারও ভাবলো না কত সুন্দর ছিল তাদের সম্পর্ক, কত ভালোবাসা নিয়ে দুজন বিয়ে করেছিল, কত মধুর সময় পার করেছিল দুজন। একবারও মনে পড়ছে না, বুকটা কেঁপে উঠছে না, মনে হচ্ছে না মাইশা নামক একটা পাগলি ছিল। বউ বাড়ি ছাড়া হয়েছে 3 দিন হলো, বোনটা মারা গিয়েছে 2 দিন হয়েছে, এখনো সে আবারও বিয়ের পিড়িতে বসে গেল। হ্যাঁ, আজকেই শিহাব এবং ইভার বিয়ে। খুব জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন ইভার বাবা জাফর ইকবাল। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। কয়েক ঘন্টার মধ্যে সব জোগাড় করে ফেলেছেন। বড় বড় কিছু মানুষকে ইনভাইটও করেছেন। সব খবরই মাইশার কানে চলে এসেছে। খবর দিয়েছে রিয়াদ নিজে, অক্ষরে অক্ষরে বলেছে সবটা। মাইশা এতে রিয়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বা আগ্রহ দেখাচ্ছে না। তবে রিয়াদের ইচ্ছে করছে মাইশার থেকে একটু অ্যাটেনশন পেতে। মাইশা আগেও যেমন ভাবলেশহীনভাবে ছিল, এখনো তেমনটাই আছে। শিহাবের বিয়ের খবর তার ওপর প্রভাব ফেলছে না। একটা কথায় আছে না, তুমি তোমার প্রিয় মানুষটিকে মিস করছো, তুমি কাঁদো। তুমি তাকে ভুলতে পারছো না, তুমি কাঁদো, কিন্তু কখনো তাকে ফিরিয়ে আনতে কেঁদো না। যে মানুষটা একবার বদলে গিয়েছে তাকে কখনো তুমি ফিরে পাবে না। মাইশাও চায় না শিহাবকে ফিরে পেতে, তাই আপাতত শিহাব কি করছে না করছে এই বিষয়ে সে ভাবছে না। শিহাবকে সে আর ফিরে পেতে চায় না, তবে চায় শিহাব সুখী হোক। দুঃখ তাকে যেন না ছুতে পারে। আল্লাহ ভালো রাখুক তাকে। দীর্ঘশ্বাস ফেলে মাইশা।
রিয়াদ তাকিয়ে আছে মাইশার ডাগর ডাগর চোখের দিকে। মাইশা, কপালে ভাঁজ পড়ে মাইশার। ছোট ছোট চোখ করে তাকায় রিয়াদের দিকে। রিয়াদ দৃষ্টি ফিরিয়ে নেয়, বুঝে যায় মাইশা রেগে যাচ্ছে। আপনি বড্ড সহজ সরল মাইশা। ঠোঁট মেলে একটু হাসে মাইশা। সহজ সরল? হুম, মাইশা সত্যি সহজ সরল। আমাকে কাজ দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ থাকব। ঘন ঘন এখানে আসবেন না। গায়ে পড়া মানুষ আমার পছন্দ না। রিয়াদ অবাক হয়, কখন গায়ে পড়ল সে? তাছাড়া আগে আরো ঘন ঘন আসতো এখানে, এখন অবশ্য কম আসে। আর মেয়েটা, তাকে কিনা চরিত্রহীন ভাবছে। রিয়াদ জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নেয়, পিছিয়ে যায় কয়েক পা। মাইশা উদাসীন দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি সেই ছেলে যে আমাকে 5 বছর যাবৎ লুকিয়ে লুকিয়ে দেখে যাচ্ছেন। প্রপোজ করতে চেয়েছিলেন বহুবার, কিন্তু পরে যখন জানতে পেরেছেন শিহাবকে ভালোবাসি আমি, তখন পিছিয়ে গিয়েছেন। আপনি এখন হয়তো মনে মনে আশা পুষে রাখছেন আপনাকে একটা সুযোগ দিব, এই আশায়। রিয়াদ অবাক হয়, মনের ভাষা বুঝে ফেলল মাইশা। কথাগুলো একান্তই রিয়াদের মনে চাপা ছিল। তাহলে মাইশা কি করে বুঝলো? মানুষের মন পড়তে পারে নাকি? তাহলে ভুল মানুষকে কি করে বেছে নিয়েছিলেন? মাইশা তাকায় এবার রিয়াদের দিকে। ছেলেটা সুদর্শন, তবে নজর কাড়ার মতো নয়। দাড়ি নেই, নিঃসন্দেহে একটা ছেলের সৌন্দর্য প্রকাশ পায় তার দাড়িতে। আমি মানুষ চিনতে ভুল করিনি, সঠিক মানুষটিকেই ভালোবেসেছিলাম। আমার ভাগ্যে আমাকে এই পরিস্থিতিতে ফেলেছে। এখানে ভালোবাসার কোনো দোষ নেই, বুঝেছেন? রিয়াদ জবাব দিতে পারে না। আপনি এখানে আসবেন না রিয়াদ, আমি কখনোই আপনাকে সুযোগ দিব না। জীবন একটাই, এক জীবনে 1000 জনকে ভালোবাসা যায় না। মাইশা বড় বড় পা ফেলে চলে যায় রান্নাঘরে। এখন তাকে রান্না করতে হবে। বাচ্চাদের রান্নার দায়িত্ব নিয়েছে মাইশা। অবশ্য তাকে এই কাজ করতে দিতে নারাজ রহিমা, কিন্তু মাইশা শুনবে না তার কথা। বাঁচতে হলে কাজ করতে হবে। অন্যের ঘাড়ে চেপে খাওয়ার মানুষ মাইশা নয়। রিয়াদ মাইশার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রিয়াদ কখনোই চায় না মাইশাকে বিয়ে করতে বা দায়িত্ব নিতে। রিয়াদ শুধু এতটুকুই চায় মাইশা ভালো থাকুক, শুধু চিনতে পারুক, স্ট্রং হোক এবং শত্রুর মোকাবেলা করুক। ব্যাস, এতটুকুই। সকালের ঘটনাও রিয়াদ জেনেছে। কেউ একজন ঢুকেছিল এতিমখানায়। তার উদ্দেশ্য ছিল মাইশাকে আক্রমণ করা, কিন্তু পারেনি। এটা নিয়েও সে বেশ চিন্তিত। রিয়াদ বুঝতে পারে না, সামান্য একটা মেয়ে যার রিলেটিভস পর্যন্ত নেই, তাকে মারার জন্য মানুষ কেন এত উতলা হয়ে উঠেছে? কি রহস্য আছে এই মাইশার মাঝে, যার জন্য তার প্রাণ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে? শিহাবের মনটা অস্থির হয়ে উঠেছে। বোনকে কবরে শুয়ে রেখেছে, 24 ঘন্টাও হলো না। এরই মধ্যে বিয়ে করতে হবে। বিয়েটা তাকে জোর করেই করানো হচ্ছে এক প্রকার। মায়ের কথা কখনো ফেলতে পারে না শিহাব। বলা চলে মায়ের হুকুমের গোলাম সে। শেরওয়ানি গায়ে চাপিয়ে আয়নার সামনে দাঁড়ায় শিহাব। মনে পড়ে মাইশার মুখখানা, তাদের সন্তানের কথা। বুকের ব্যথা বাড়তে থাকে শিহাবের। মাইশা কোথায় আছে? এই দুনিয়ায় মাইশার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে কোথায় আছে? ঠিক আছে তো? বেঁচে আছে তো? নাকি মরে গিয়েছে? বুকে হাত চেপে বসে পড়ে শিহাব। এত উতলা কেন লাগছে তার? এই তো এক্ষুনি ইভাকে বিয়ে করে নিবে এবং সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে। এখন তো শিহাবের হাসি খুশি থাকার কথা। সোহেল মনে মনে কঠিন প্রতিজ্ঞা করে ফেলেছে। সুমাইয়ার মৃত্যুর প্রতিশোধ নেবে সে। জীবনের প্রতি মায়া হারিয়েছে অনেক আগেই। আজ পেয়েছে সুমাইয়া সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছে। সুমাইয়ার ডেড বডি দেখেই সোহেল বুঝেছিল রাতে শিরিন বেগমকে বোরখা পরে বাড়ি থেকে বের হতে দেখে শিওর হয়েছে। জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগ, কখনো আকাশ ফকফকে পরিষ্কার তো কখনো নীলাভ আসমানে কালো কালো মেঘের ভেলা। আজকে সারাদিন কাঠফাটা রোদ্দুর ছিল। মুহূর্তে গাছপালা জ্বলে দিচ্ছিল। কড়া রোদের পিপাসা ক্লান্ত করছে শত শত কর্মজীবী মানুষদের। কিন্তু এখন আসমানে কালো মেঘ ঘনিয়ে এসেছে। গুড়ুম গুড়ুম করে মেঘ ডাকছে। গাছের পাতা তীব্র গতিতে নড়ে জানান দিচ্ছে তীব্র বাতাস বইছে।
ধুলোবালি উড়ে আসছে। মাইশা জানালা খুলে প্রকৃতির এই পরিবর্তন খেয়াল করছে। 12 মাসে প্রকৃতির 6 বার বদল হয়, সেখানে একটা মানুষ কি করে সারা জীবন একই রকম রয়ে যাবে? প্রকৃতি তো শিক্ষা দেয় বদলে যাওয়ার। তাচ্ছিল হাসে মায়া। মনে পড়ে পুরানো স্মৃতি, যেদিন শিহাবের হাত ধরে পালিয়েছিল। সেই দিন এইরকমই ঝড় ছিল। রাস্তায় তারা দুজন ছাড়া একটা কুকুরও ছিল না। তাদের থাকার মতো জায়গাও ছিল না। কোথায় যাবে বুঝতে পারছিল না। ভয়ে কষ্টে আতঙ্কে কান্না করে ফেলেছিল মাইশা। শিহাব খুব যত্নে মাইশার মাথায় বুকটা চেপে ধরে আশ্বাস দিয়েছিল, আমি আছি তো, ভরসা রাখো, প্রাণ থাকতে তোমার কিচ্ছু হতে দিব না। সেই শিহাব আজকে কতটা বদলে গেছে। প্রকৃতির মতো কি? হয়তো তাই। আজকে শিহাবের বিয়ে। এই ঝড় কি জানান দিচ্ছে মাইশা নামটা চিরতরে মুছে গিয়েছে শিহাব নামক মানুষটির জীবন থেকে? এই ঝড় কি জানান দিচ্ছে দুনিয়ার আলো না দেখা সত্তাটি কখনো তার বাবার আদর পাবে না? মাইশা! হঠাৎ কারোর কণ্ঠ শুনে খানিকটা চমকে ওঠে মাইশা। পেছন ঘুরে তাকায়। আমিনুল দাঁড়িয়ে আছে। তার হাত ধরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। চেহারার মিলে জানান দিচ্ছে এই মেয়েটি আমিনুল ইসলামের রাজকন্যা। একটু হাসার চেষ্টা করে মাইশা। জানালাটা বন্ধ করে দিয়ে এগিয়ে আসে। মাইশা আপি! বলতে বলতেই আয়রা জড়িয়ে ধরে মাইশাকে। খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায় মাইশা। সাধারণত এই মেয়েটির মাইশাকে চেনার কথা না। আমিনুলের পানে তাকায় মাইশা, চোখের ইশারায় আশ্বস্ত করে, আমি বলেছি। মাইশা 2 হাতে আয়রাকে আগলে নেয়। পাপা, তোমার এত এত কথা বলেছে আমায়? দাদা ভাই, কতবার বললাম দাদা ভাইকে তোমাকে বাসায় নিয়ে যেতে, নিলই না। পচা রিয়াদ একেবারে। ওকে আর আমি দাভাই ডাকবই না। গাল ফুলিয়ে ফেললো আয়রা। মাইশা মুহূর্তেই আবিষ্কার করে ফেলে মেয়েটি মানসিকভাবে অসুস্থ। গায়ে গতরে বড় হলেও বাচ্চামি স্বভাব তার এখনো যায়নি, আর হয়তো যাবেও না। এই ধরনের মানুষদের একটা নাম আছে, যে নামটা এই মুহূর্তে মাইশার মনে পড়ছে না। আমিনুল বসে মাইশার খাটে এক গাল হেসে মেয়েকে কাছে ডাকে, মামুনি, ভাইয়া তোমার আপুকে নিতে চেয়েছিল, কিন্তু তোমার আপি যায়নি। বাবার কথা মানতে নারাজ আয়রা। সে গাল ফুলিয়েই মাইশার হাত ধরে আছে। আমিনুল মেয়েকে বোঝাতে যায়। সে মাইশার দিকে মনোযোগ দিয়ে বলে, তোমার সাথে কথা আছে আমার। মাইশা সাবলীল ভাষায় জবাব দেয়, বলুন। আমিনুল সোজা সাপটা শুধরায়, কে তুমি? তোমাকে কেন মারতে চায় মানুষ? কি রহস্য আছে তোমার মধ্যে? কোনো সাধারণ মেয়ে তো তুমি নও। পরিচয় কি তোমার? কোনো মুখোশ পরে আসো নাকি তুমি? আমিনুলের প্রশ্নে মাইশা ভয় পেয়ে যায় না, অথচ আমিনুল ভেবেছিল মেয়েটি ভয়ে সিটিয়ে যাবে, নিজেকে বাঁচাতে চাইবে। কপালে ভাঁজ পড়ে আমিনুলের। এই মেয়েকে আশ্রয় দিয়ে ভুল করে ফেললো না তো? তার ফুলের মতো সংসারটা ভেঙে যাবে না তো? মাইশাকে ভয় দেখাতে এসে ভয়ে নিজেই বুকটা কেঁপে ওঠে আমিনুলের। মাইশা আয়রার মাথায় হাত বুলিয়ে দেয়, আমি আপনাকে কখনো বলিনি আঙ্কেল যে আমি সাধারণ মেয়ে। আমি অসাধারণ। প্রচণ্ড ঝড়ের কারণে বরযাত্রী আসতে দেরি হয়েছে 2 ঘন্টা। রাস্তায় গাছ পড়ে গিয়েছিল, সেই গাছ সরিয়ে তবেই আসতে হয়েছে। কিন্তু এখানে আসতেই আরেক বিপত্তি ঘটে। গেট আটকে দাঁড়িয়ে আছে ইভার কিছু কাজিন এবং বর পক্ষের সাথে খুব কথা কাটাকাটি করছিল। শিহাবের মেজাজটা এতটাই বিগড়েছিল যে সে শরবতের গ্লাসটা উল্টে ফেলে দিয়ে চড় বসিয়ে দিয়েছিল কনে পক্ষের একটা মেয়েকে। গোটা বিয়ে বাড়ি স্তব্ধ হয়ে যায়। বরের এহেম বিহেভিয়ার কেউই মানতে পারছে না। বউ সেজে বসে থাকা ইভাও আর নিজের রুমে বসে থাকতে পারে না। চলে আসে গেটের কাছে। শিহাবের চোখ মুখ দেখে শুকনো ঢোক গেলে। এখন কেউ কথা বললে শিহাব বিয়ে না করেই চলে যেতে পারে। জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে ইভা বলে ওঠে, ওনাদের আসতে দাও, ঝামেলা করো না। কেউ কোনো কথা বলে না। গেট ছেড়ে সরে দাঁড়ায়। ইভা এগিয়ে গিয়ে শিহাবের পানে হাত বাড়িয়ে দেয়, এসো। শিহাব ইভার হাতটা না ধরে হনহনিয়ে এগিয়েতে থাকে। একটু কষ্ট পায় ইভা, কিন্তু পাত্তা দেয় না। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে
শিহাবের পেছনে হাঁটতে থাকে। নতুন বউকে রেখে বর লাপাত্তা, শিহাবের কোনো খোঁজ খবর নেই। কবুল বলেই বেরিয়ে পড়েছে, কারোর কোনো কথাই সে শোনেনি। ইভা শিহাবের পেছনে দৌড়ে গেট অব্দি এসেছিল, তবুও ফিরে তাকায়নি শিহাব। পুরো বিয়ে বাড়িতে চলছে আলোচনা, কেউ কেউ শিহাবের দোষ দিচ্ছে, তো কেউ কেউ ইভাকেও দোষ দিচ্ছে। মানুষের আর অজানা নয় যে একজনের স্বামীকে নিজের স্বামী করার স্বপ্নে মরিয়া হয়ে উঠেছিল ইভা। মুজিবুর রহমান ভাবলেশহীনভাবে বসেছিল অনুষ্ঠান বাড়ির এক কোণে। মেয়েকে হারিয়ে লোকটা পাগল হয়ে গিয়েছে, কিন্তু বইয়ের জোরাজুরিতে ছেলের দ্বিতীয় বিয়েতে তাকে বরযাত্রী আসতে হয়েছে। তিনি পুরুষ মানুষ, কিন্তু আজ অবধি বইয়ের মুখের ওপরে কথা বলতে পারেননি, বউকে শক্ত হাতে শাসন করতে পারেননি। আর তার বউও কখনো তাকে পাত্তাও দেয়নি। সারা জীবন একটা হাহাকার কষ্ট নিয়ে সংসার করে গেছেন তিনি। ইভা মুজিবুরের পায়ে কাছে বসে পড়ে। তার মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। শিহাব চলে গেল, এখন কি তাকে রেখেই বরযাত্রী সকলে চলে যাবে? সেই ভয়েই সে মুজিবুরের পানে ছুটে এসেছে। মুজিবুর তাকায় ইভার দিকে। মেয়েটিকে তার কখনোই পছন্দ না, ব্যক্তিগত কোনো শত্রুতা নেই তার সাথে, মাইশাকে দেখতেও পারত না, এবং সুমাইয়ার সাথেও বনিবনা হতো না। সেই হিসাবে মেয়েটিকে তার অপছন্দ। আঙ্কেল, আমাকে রেখে যাবেন না প্লিজ, আমাকে নিয়ে যান। ইভার কান্না ভেজা গলার আকুল বিনিময় কথা শুনে মন গলে না মুজিবুরের। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, অমানুষ তো হতে পারলাম না, পারলে হয়তো মাইশা আমার বাড়িতেই থাকতো, আমার মেয়েটাও বেঁচে থাকতো। চিন্তা করো না, তোমার খালা ঠিকই তোমাকে নিয়ে যাবে, এতটা ভয় পেও না। মুজিবুরের তাচ্ছিল্যের কথা শুনে ইভার কান্না খানিকটা দমে আসে। তাকে নিয়ে যাওয়া হবে এটা সে বুঝতে পেরেছে। শিরিনের খুশির অন্ত নেই আজকে, পুরো রাজত্ব এখন তার দখলে। ইভা তার ছেলের বউ, এমনটাই চেয়ে এসেছে সে অনেক আগে থেকেই। ছেলেকেও মানুষের মতো করে মানুষ করতে পেরেছে, তারই কথাই ওঠে বসে। শুধু ঠিক ছিল না মেয়েটা, মেয়ের জন্যই তার দুর্বলতাও নেই। এই যে মরে গেছে, একটুও আফসোস হচ্ছে না তার, বরং মনে মনে ভীষণ খুশি সে। মেয়েটাকে কি বলা হয়েছিল? বিয়ে করতে। শহরের সবচেয়ে ধনী ব্যক্তি জোগাড় করে এনেছিল সে। চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে পারলেই পারত। জীবনেও টাকা ছাড়া আছেটা কি? কিন্তু বেয়াদব মেয়ে বিয়ে করবে না বলে গলায় দড়ি দিল। অবশ্য মরেই ভালোই করেছে, এই বাড়ির সকল খবরাখবর পাচার করত মাইশার কানে। ছেলের বাসর ঘর কখনো মা সাজিয়েছে? কোথাও শোনা গিয়েছে এমনটা? আজকে সাজাচ্ছে, শিরিন নিজের হাতে ছেলের বাসর ঘর সাজাচ্ছে। তাকে সাহায্য করছে শিহাবের চাস্তো দুই বোন রুমি এবং রিমি। দুজনেই যমজ, বয়স 17 পেরিয়েছে। নতুন বউ বাড়িতে ঢুকতেই শিরিন সাদরে তাকে বরণ করে নেয়। তার ঠোঁটের কোণ থেকে হাসি সরছেই না, ঠিক হাসি নেই ইভার মুখে। শিহাব এখনো ফিরল না। ইভার এখনো কেন এমন মনে হচ্ছে ইভার এমন মুখ দেখে? শিরিন কানে কানে বলে, চিন্তা কেন করছিস? শিহাবকে জব্দ করতে তোর 2 মিনিটও লাগবে না। পুরানো বইয়ের স্মৃতি মনে পড়েছে বোধহয়, তাই ড্রিঙ্ক করতে গিয়েছে। ইভা জবাব দেয় না। এতদিন যেমনই ছিল, আজকে সে ওর স্বামী। মাইশার বাবা হাসপাতালে ভর্তি, যখন তখন প্রাণ হারাবে, এমন খবর মাইশার কানে পৌঁছেছে রিয়াদ। এতিমখানায় একটা টেলিফোন আছে, সেখানেই কল করে জানিয়েছে আবুলের কাছে। আবুল মাইশাকে জানিয়েছে। রাত আনুমানিক 10টা কি 11টা। হাসপাতালের ঠিকানাটাও জানানো হয়েছে মাইশাকে। মানে রিয়াদ চাচ্ছে মাইশা হাসপাতালে যাক এবং তার বাবাকে দেখে আসুক। কিন্তু মাইশার খটকা লাগছে। প্রথমত রিয়াদ কেন এত রাতে তাকে একা হাসপাতালে যেতে বলবে? এতটা ইরেসপন্সিবল তো রিয়াদ নয়। আর দ্বিতীয়ত, মাইশার বাবার খবর রিয়াদ কিভাবে জানবে? বাবা কখনো নিজের দায়িত্ব পালন না করলেও মাইশা তার প্রতি অগাধ দুর্বলতা রয়েছে। বাবাকে দেখতে মাইশার মনটা ছটফট করতে থাকে, ইচ্ছে করে এক পলক দেখতে, কিন্তু দেখা হয় না। অনেকগুলো দিন হয়ে গেল। আজকে বাবার খবর শুনে মাইশা ঠিক থাকতে পারছে না। একটার পর একটা দুঃখ তার দরজায় হানা দিয়েই যাচ্ছে।
জীবন তাকে কঠিন পরিস্থিতি থেকে কঠিনতর করে দিচ্ছে। শোক কাটিয়ে উঠতে পারছে না। এভাবে জীবন চলে? দুঃখ বিলাসীরা কি কখনোই সুখের মুখ দেখতে পারে না? চোখের পানি মুছে রুম থেকে বের হয় মাইশা। কখনো মন কু ডাকছে, যেতে না করছে, কখনো যেতে বলছে। না গেলে যদি বাবাকে শেষবার না দেখতে পারে, তখন সেই আফসোস সারা জীবন তাকে পীড়া দিবে। কি কি গেলে যদি নতুন কোনো বিপদ হয়ে যায়? দোটানা মন নিয়ে গুটি গুটি পায়ে এগোতে থাকে মাইশা। হাতে একটা টাকাও নেই। হেঁটেই তাকে হাসপাতালে পৌঁছাতে হবে। বড় মাঠ পেরিয়ে এতিমখানার মেইন গেট খুলে বাইরে পা রাখতেই এক জোড়া শক্ত হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় মাইশাকে। এক হাতে কোমর পেঁচিয়ে আরেক হাত দিয়ে মুখ চেপে ধরে। তারপর তারপর মাইশা বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে লোকটার বুকে পড়ে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে লোকটার। পরম যত্নে মাইশার মাথাটা বুকের মধ্যে চেপে ধরে। ফিস ফিস করে গলায় বলতে থাকে, মানুষ মরে গেলে মেনে নেওয়া যায়। হ্যাঁ, সে মরে গিয়েছে, আর কখনো ফিরবে না। তাকে দেখতে পারবো না, অনুভব করতে পারবো না। কিন্তু জীবিত মানুষ বদলে গেলে? মানুষটা আছে, কিন্তু আমার নেই। আমারই চোখের সামনে অন্য কারোর সাথে খুনসুটি করছে, অন্য কারোর বুকে লুটিয়ে পড়ছে। মেনে নেওয়া যায় না। তোমার শেষ পরিণতি মৃত্যু হবে মাইশা। ফুল সাজানো খাটে ঘোমটা টেনে শিহাবের জন্য অপেক্ষা করছে ইভা। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ একইভাবে বসে আছে সে। শিহাব এখনো ফিরল না। ঘড়ির কাঁটায় রাত 2টা ছুঁই ছুঁই। এত রাত, কোথায় আছে সে? চিন্তা হচ্ছে ইভার। কলও করছে, কিন্তু বন্ধ বলছে। অবশেষে ইভার অপেক্ষার অবসান ঘটিয়ে শিহাব চলে আসে। খট করে দরজাটা খোলার শব্দে ইভা ঘোমটা ফেলে বিছানা থেকে নেমে পড়ে। কোথায় ছিলে তুমি? শিহাব দরজা আটকে তাকায় ইভার দিকে, বাঁকা হাসে। ইভা ভেবেছিল শিহাব ড্রিঙ্ক করে আসবে, কিন্তু না, একদম সুস্থ সবল। খানিকটা অবাক হয় ইভা। ড্রিঙ্ক না করলে? এতক্ষণ কোথায় ছিল সে? শিহাব শেরওয়ানি খুলতে খুলতে এগিয়ে আসে ইভার দিকে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে ইভার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। ইউ আর লুকিং সো হট। ঠোঁটে চৌকা করে বলে ওঠে শিহাব। মাথা নুইয়ে ফেলে ইভা। শিহাব শিহাব শেরওয়ানি ফেলে কোমর জড়িয়ে কাছে টেনে নেয় ইভাকে। 2 হাতে ইভার মুখখানা তুলে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যায়। তখনই ইভার নজর পড়ে শিহাবের কপালে। সে ছিটা ছিটা রক্ত। তাকায় হাতের দিকে। হাতেও রক্তের ছিটকে দূরে সরে যায় ইভা। শুকনো ঢোক গিলে বলে, তো তোমার হাতের রক্ত কেন? কাকে খুন করেছো তুমি?